রয়েছি আপনাদের সাথে। আজ সকাল থেকে নিউজ ভ্যানগার্ডে পঞ্চম দফার ভোট নিয়ে নানান চিত্র আপনারা দেখেছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, এবং সকাল থেকে আপনারা খবর দেখেছেন, আপডেট দেখেছেন। বিশেষ করে পশ্চিম বাংলায় যে 7টি আসনে ভোট হয়েছে বা হচ্ছে এখনো, সেই ভোটের চিত্র আপনারা দেখেছেন। এই মুহূর্তে আমরা আপনাদের অবশ্যই জানাতে চাইব যে দেশে যে 49টি আসনে আজ 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট হচ্ছে, সেখানে কত শতাংশ ভোট পড়েছে বিকেল 5টা অবধি। বিকেল 5টা অবধি গোটা দেশে 56.68% ভোট পড়েছে, 56.68, যার মধ্যে লাদাখে ভোট পড়েছে 67.15%। লাদাখে ভোট পড়েছে 67.15%। এবং আমরা যদি দেখি পশ্চিমবঙ্গে কিন্তু ভোট পড়েছে 48.4%, যেটা একটু ব্যতিক্রমী। বিগত যে 4 দফা ভোট হয়েছে সেখানে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সবসময় সবার বেশি। পঞ্চম দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে লাদাখে বিকেল 5টা অবধি। পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 48.4%, ঝাড়খণ্ডে 41.8%, উত্তরপ্রদেশে 39.5%। আর এই মুহূর্তে মহারাষ্ট্রে সবচেয়ে কম ভোট পড়েছে, যেটা 27.78% ছিল দুপুর 1টা অবধি। বিকেল 5টা অবধির মহারাষ্ট্র অবধি এখনো খবর আসেনি। তো এই মুহূর্তে সবচেয়ে বেশি ভোট পড়েছে দেখা যাচ্ছে লাদাখে 67.15%। আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে চোখ রাখি তাহলে পশ্চিমবঙ্গের যে ভোট পড়েছে সেখানে বিভিন্ন আসনে, সেখানে বনগাঁতে ভোট পড়েছে 75.73%। বিকেল 5টা অবধি বনগাঁতে ভোট পড়েছে 75.73%। ব্যারাকপুরে ভোট পড়েছে 8.84%। হাওড়াতে ভোট পড়েছে 68.84%। উলুবেড়িয়াতে ভোট পড়েছে 74.50%। শ্রীরামপুরে ভোট পড়েছে 71.18%। হুগলিতে ভোট পড়েছে 74.17%। এবং আরামবাগে ভোট পড়েছে 76.90%। আপনাদের জানিয়ে রাখি যে আজ পঞ্চম দফার যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে এই মুহূর্তে আপনারা বিভিন্ন চিত্র দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল পশ্চিমবঙ্গ থেকে। অঞ্জনবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 6:10। কি পরিস্থিতি পশ্চিমবঙ্গে? আমরা 5টা পর্যন্ত জানতে পেরেছি জাতীয় নির্বাচন কমিশন সূত্রে 78% ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। এবার আসা যায় টিটাগড় 15 নম্বর ওয়ার্ডে অর্থাৎ অর্জুন সিং বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এরপর হাতাহাতিতে জড়িয়েছে। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায় তিনি যখন জানতে পেরেছেন যে একটা বুথে তৃণমূলের দুষ্কৃতীরা ঘেরাও করছে, অর্থাৎ লাইন দিয়েছে, তাদের কিন্তু ভোট হয়ে গিয়েছে, যখন লকেট চট্টোপাধ্যায় যায়, লকেট চট্টোপাধ্যায়কে সেই বুথের ভিতরে ঢুকতে দেয় না, তখন লকেট চট্টোপাধ্যায় ধস্তাধস্তি করে এবং সেনাবাহিনীর সান্নিধ্যে আসার পর লকেট চট্টোপাধ্যায় ভেতরে ঢুকেছে এবং তখন বেশ কয়েকজন বুথ থেকে পালিয়ে গিয়েছে। লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করছেন বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতীরা এই বুথে ঢুকে ছাপ্পা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কামারহাটিতে, যেটা তোমাকে আগেও বলেছিলাম, 29 নম্বর বুথে সেখানে বোমা বিস্ফোরণ ঘটানোর পর অনেক বিজেপি কর্মীরা জীবনের ভয়ে তারা কিন্তু ভোট দিতে আসেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছে, তাদের মধ্যে কয়েকজন ভোট দিতে এলেও বেশিরভাগ কিন্তু ভোট দিতে আসেনি। আর একটা উল্লেখযোগ্য, বারাকপুরে প্রস্তাব বাগচি তিনি যখন জানতে পারেন যে তৃণমূলের দুষ্কৃতীরা
অনিলবাবু, আপনার কথাগুলো আমরা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, খুব সম্ভবত আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আমরা চেষ্টা করব আপনার কাছে আরো একবার পরে যাবার। এই মুহূর্তে আপনি থাকুন। এই মুহূর্তে আপনাকে আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমরা পশ্চিমবঙ্গের আপডেট আপনাদের কাছে নিয়ে আসছিলাম, কিন্তু বিকেল 5টা অবধি আমরা যদি আরেকবার দেখি, তাহলে বিকেল 5টা অবধি মোট গোটা দেশে যে 49টি আসনে ভোট হচ্ছে 56.68%, এবং সেখানে বিকেল 5টা অবধি 56.68% ভোট পড়েছে। এবং পশ্চিমবঙ্গে অবশ্যই এখানে দেখা যাচ্ছে বিকেল 5টা অবধি পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 73%। বিকেল 5টা অবধি পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 73%, এবং দ্বিতীয় স্থানে রয়েছে লাদাখ 67.15%। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, কিন্তু তার আগে অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদের আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব মুম্বাইতে। সেখানে তারকা অক্ষয় কুমার ওনার ভোট প্রদান করেছেন, এবং ভোট প্রদান করার পর উনি কি বলেছেন আপনাদের শোনাবো। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে ভারতের নাগরিকত্ব পেয়ে প্রথমবার ভোট দিলেন অক্ষয়। বেরিয়ে ওখান থেকে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন চলুন আমরা একটু দেখে নিই, শুনে নিই। কিন্তু সাধারণ মানুষের ভিড়ে মিশে বুথে লাইন দিয়ে ভোট দিয়েছেন অক্ষয় কুমার। উনি নাগরিকত্ব পেয়েছেন 23 সালেই উনি ভারতের নাগরিকত্ব পেয়েছেন। অক্ষয় কুমার ভোট দিয়েছেন। চলুন শুনি কি বলেছেন উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে। बस मैं यही कहना चाहूँगा, मैं चाहता हूँ कि मेरा भारत जो है वो विकसित रहे, वो मजबूत रहे, एंड बस उसी को दिमाग में रखते हुए मैंने वोट किया, और उसी हिसाब से पूरा भारत वोट करे जो उसके दिमाग में सही। मुंबई में कम लोग मतदान करने के लिए निकलते हैं, उनके लिए क्या संदेश अभी तो चालू हुआ, तूने पहले बोल दिया। नहीं, मुझे लगता है इस वक्त बहुत ज़्यादा निकलेंगे। आज सुबह देखिए, सुबह के 7 बजे मैं यहाँ पहुँच गया था। सुबह 7 बजे पोलिंग बूथ खुल गया था। करीबन 500-600 लोग अंदर जाने को देखे, तो अच्छा ही होगा। अब तो लाइन में खड़े रह के आपने मतदान किया सर, एक सेलिब्रिटी तो क्या करूँ, दोबारा सिटीजनशिप मिलने के बाद पहली बार मतदान कर रहे हैं सर। हाँ, बहुत अच्छा लग रहा है, बहुत बढ़िया। सर, क्या कुछ मैसेज देना चाहेंगे जो इस बार फर्स्ट है इस कॉन्स्टिट्यूंसी के लिए? सर बॉलीवुड के ग्रोथ पर क्या ঘুষে গেছে ঘুচে গেছে কানাডিয়ান কুমারের তকমা। প্রথমবার জন্য ভোট দিলেন অক্ষয় কুমার। সাত সকালে ঘুম থেকে উঠে একেবারে খাকি পোশাকে উনি বুথে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে লাইন দিয়ে ভোট দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের খবর আমরা একের পর এক আপনাদের দেখাচ্ছিলাম। আমরা আবারও জানাবো আপনাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কি হয়েছে এখন অবধি। কিন্তু তার আগে পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন বিশেষ অতিথি রয়েছেন প্রদেশ বিজেপি যুব নেতৃত্ব অমলান মুখার্জি এবং প্রদেশ কংগ্রেসের যুব নেতৃত্ব আমির হোসেন। দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। পঞ্চম দফার ভোট এখনো শেষ হয়নি, আমরা বলতে পারি চলছে এখনো বহু জায়গায় ভোট, যতটুকু আমাদের কাছে খবর রয়েছে। কিন্তু একটা বিষয় যে বলা হচ্ছে যে গতবার এই যে 49টা আসনে আজ ভোট হচ্ছে এই পঞ্চম দফায়, যদি 2019 সালের চিত্রটা আমরা দেখি, তাহলে সেখানে কংগ্রেস শুধু একটা আসন গত বছর মানে গতবার 19-এ পেয়েছিল, সেটা রায়বেরেলির সেই আসনটি। বাকি ইন্ডিয়া মঞ্চে যে ব্লক রয়েছে সেই ব্লকের 7টি আসন পেয়েছিল বাকি সঙ্গী দলেরা। বিজেপি পেয়েছিল 32টি আসন একা, বিজেপির অ্যালায়েন্স এনডিএ অ্যালায়েন্স পেয়েছিল 7টি আসন, এবং বাকি 2টি আসন বিজু জনতা দল পেয়েছিল। চিত্রটা কতটা পাল্টাতে পারে বলে মনে হচ্ছে বা আশাবাদী আমির আপনারা এবং আপনার দল? প্রথমেই ভ্যানগার্ডে টিভির পর্দায় যারা দেখবেন বা যারা দেখছেন সবাইকে আমি আমার তরফ থেকে প্রণাম জানিয়ে এবং আমার যিনি প্যানালিস্ট আছেন ওনাকেও শুভেচ্ছা জানিয়ে আপনি আপনার এই প্রশ্নটার উত্তর দিতে চেষ্টা করছি। দেখুন, 2019 সালের লোকসভার প্রেক্ষাপট আর 2024 সালের লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।
2019 সালের আমরা দেখেছি নির্বাচনের সময় বা নির্বাচনের প্রাক মুহূর্তে বিজেপি দলের যিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং বিজেপি দল গোটা দেশের মধ্যে একটা দেশপ্রেম জাগ্রত করেছে। সেই দেশপ্রেম জাগ্রত করতে গিয়ে আমরা দেখেছি পুলওয়ামার মতো ঘটনা দেশের মধ্যে ঘটেছে এবং সেই পুলওয়ামা ঘটনাকে সামনে রেখে আমাদের দেশের প্রধানমন্ত্রী পুলওয়ামা ঘটনায় যারা শহীদ হয়েছিল সেই শহীদদের ছবি রাজনৈতিক মঞ্চের উপর টাঙিয়ে সেখানে উনি দেশের মানুষের কাছে ভোট চেয়েছিলেন। দেশের মানুষ আবেগে আপ্লুত হয়ে ওনার কথায় বিশ্বাস করেছিলেন এবং ওনাকে ভোট দিয়েছিলেন এবং বিজেপি সে জায়গায় ক্ষমতায় এসেছে। আমরা দেখেছি 2019 সালে বিজেপি দল একাই 303টি আসন পেয়েছে। কারণ আমি প্রথমে বলেছি দেশের মানুষের দেশপ্রেমের ভাবাবেগের সঙ্গে খেলে পুলওয়ামার মতো ঘটনা ঘটিয়ে ক্ষমতায় এসছে। যে জায়গায় প্রধানমন্ত্রী কথা দিয়েছিল ক্ষমতায় আসতে পারলে কোনো বহিঃশত্রু আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, সে জায়গায় আমরা দেখেছি এই প্রধানমন্ত্রীর শাসনেই পুলওয়ামা হয়েছে, এই প্রধানমন্ত্রীর শাসনে উরি হয়েছে, এই প্রধানমন্ত্রীর শাসনেই আবার আমরা দেখেছি কিছুদিন পূর্বে যেটা গলওয়ান 2020 সালে হয়েছে। যাই হোক, দেশের মানুষ তখন ভোট দিয়েছিল। কিন্তু যেটা আপনার যেটা প্রশ্ন, আমাদের এই পঞ্চম দফা নির্বাচনে যেটা 49টা আসনে আজকে মোট 8টি রাজ্যের 49টা আসনে যে ভোট হচ্ছে আজকের দিনে, সেখানে প্রায় 9 কোটি নির্বাচক মণ্ডলী তাদের মতদান করবেন এবং তাদের রায় দেবেন। আপনি যদি বর্তমানে লক্ষ্য করেন আজকের দিনে বিজেপি দল দেশের মানুষের সামনে যে কোনো ইস্যুকে কেন্দ্র করে ভোট চাইবে তাদের কাছে সেই ইস্যুটা পর্যন্ত নেই। প্রধানমন্ত্রী প্রত্যেকটা মঞ্চের মধ্যে গিয়ে বারংবার ওনার বক্তৃতা চেঞ্জ করছেন এবং দেশের মানুষ বুঝে গেছেন যে বিজেপি দল দ্বারা এবং বিজেপি সরকার দ্বারা আর যা কিছুই হোক দেশের জনহিতে কোনো প্রকারের ভালো কাজ হবে না। সেই জায়গায় দেশের মানুষ তাদের আমরা আশাবাদী যে দেশের মানুষ তারা রায় বানিয়েছেন এবং তাদের এই পঞ্চম দফায় যে 49টি আসনে আজকের দিনে যে ভোট হচ্ছে সেই ভোটের রেজাল্ট আমাদের পক্ষে আসবে। আমি আরেকটা কথা এখানে বলতে চাই, আপনারা দেখবেন গতকালকেই ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে উত্তরপ্রদেশ একটা সভা ছিল, সেখানে আমাদের সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীজি এবং সমাজবাদী পার্টির যিনি সুপ্রিমো অখিলেশ যাদব সেখানে সভা করতে গিয়েছেন। কিন্তু এত পরিমাণ জনবিস্ফোরণ সেখানে ঘটেছে যে দুই দলের নেতা সেখানে সভা ক্যান্সেল করে সেখানে নিজেরা ইন্টারভিউ করে মানুষকে সম্বোধন করতে বাধ্য হয়েছিলেন। জনবিস্ফোরণ ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তে। এই জনবিস্ফোরণ একটা সাক্ষী বহন করে। সে সাক্ষীটা কি? যে 4 জুন এই দেশের মধ্যে ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সরকার সেখানে গঠন হবে। আর এখানে আজকের যে 49টা আসন আপনি লিখে রাখুন, এখান থেকে আমরা মোর দেন 35 আসন আমরা পাবো এখান থেকে। কংগ্রেসের অ্যালায়েন্স আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলছি। ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলছেন। ওকে, আসবো আপনার কাছে একবার। অম্লান, আপনি শুনলেন আমির কতটা আশাবাদী, আপনারা কতটুকু আশাবাদী? যেই ফলাফল ছিল গতবার তা ধরে রাখতে পারবেন বা তাকে আরো বেটার করতে পারবেন বলে মনে হচ্ছে? নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাকে শুনতে পাচ্ছেন তাদের প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা, এবং আমার প্যানেলিস্ট যিনি আছেন ওনাকেও আমার শুভেচ্ছা। দীপেন্দা, একটা বিষয় হচ্ছে আমার কংগ্রেসের যিনি বন্ধু এসছেন, দাদা এসছেন, উনি একটা কথা বলেছেন যে 2019 সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নাকি দেশপ্রেম মানুষের মধ্যে জাগিয়েছিল। দেশপ্রেম জাগানোটা কি অপরাধ? ভোটে জেতার জন্যে রাজনীতিটা আমরা করি না। মানুষের মধ্যে যদি দেশপ্রেমটা জাগানো যায় সেটা তো আমি কোনোভাবেই অপরাধ বলে মনে করি না। যেটা কংগ্রেস বা কংগ্রেস দলের যিনি সভাপতি আছেন বা কংগ্রেস দলটা যারা করছেন তারা প্রত্যেকেই একটা কথা মানে সর্বসমক্ষে বলে থাকেন যে বিজেপি আসার পর হাইপার ন্যাশনালিজম মাথাচাড়া দিয়েছে। তো ন্যাশনালিজমটা কি ভুল? না, দেশপ্রেম তো কখনো ভুল নয়, কিন্তু উনি বলছিলেন যে দেশের শহীদদের নামে ভোট চাওয়া হয়েছিল, সেটা কি হয়েছিল? দেশের মানুষ
বা দেশের জনগণ রায়টা কাদের দিয়েছে বিগত দিনে সেটা ইতিহাস ঘাটলে দেখা যায়। তো তাদেরকে ভোট করেনি মানেই তারা অভিযোগ তো করবেনই। পাশাপাশি আজকে যে নির্বাচনটা হয়েছে এখনো পর্যন্ত পুরো এক্সাক্ট ফিগার আমাদের কাছে এসে পৌঁছায়নি। উনি বলেছেন যে 35+ ইন্ডিয়া অ্যালায়েন্স মোটামুটি সিট পেতে পারে। তো বিগত দিনের মতো কংগ্রেসের যে চরিত্রটা আয়াপত্তাসির চরিত্র, ওটা থেকে তারা কোনোদিন আর বেরোতে পারবে না বলে আমার ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি। কারণ বাস্তবের মাটিতে তারা নেই, জনসম্পর্ক তারা করেন না, জনসমর্থন তারা হারিয়েছেন। এজন্যই 3টে ফেজের ইলেকশন যাওয়ার পর ওয়াইনাড থেকে যখন তাদের সর্বভারতীয় নেতা দেখলেন যে নির্বাচনে ওয়াইনাড থেকে এবার জেতার সম্ভাবনা খুব কম, তখন ওনাদের পুরনো সিট রায়বরেলিতে উনি ফিরে এলেন। তো এর মাধ্যমে মানে জেনুইন সিট ধরে নিয়েছেন জেতার জন্য। রায়বরেলি তাদের পুশতেনি সিট বা এরকম কিছু একটা তারা হয়তো ভেবে থাকতে পারে। তাহলে অমলান, তাহলে আপনিও কি বলছেন যে রায়বরেলি কংগ্রেসেরই সিট, মানে কংগ্রেসই সেখানে? সেটা জনগণ ডিসাইড করে। আচ্ছা, রাজ্যের বা দেশের জনগণ এবার ডিসাইড করবে যে বিগত দিনে যাকে তারা লোকসভায় পাঠিয়েছেন এত বছর, এবার ওই পরিবারের কাকে লোকসভায় পাঠাবেন বা পাঠাবেন না, সেটা পুরোপুরি আজ দেশের জনগণ, উত্তরপ্রদেশের জনগণ এবং রায়বরেলির জনগণ ডিসাইড করে নিয়েছেন। আমরা 100% আশাবাদী যে বিগত দিনে আমরা যতগুলো সিট পেয়েছিলাম, আমাদের এই ফিগারটা এবার অন্তত পক্ষে 42+ হতে যাচ্ছে এই 49টা সিটের মধ্যে। ওকে, 49টার মধ্যে আপনি বলছেন 42+ হবে। ওকে, গতবার 32+7 ছিল, মানে 39 ছিল, এবার 42+ হবে। ওকে, দর্শক বন্ধুরা, কংগ্রেস আশাবাদী আজ যে 49টা আসনে ভোট হচ্ছে তার মধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্স 35টা সিট এবং বা তার বেশি পাবে, সেখানে জয়ী হবে বলে আশাবাদী কংগ্রেস। আমাদের যিনি আজ প্রতিনিধি রয়েছেন এবং বিজেপি প্রতিনিধি, উনি আশাবাদী যে 49টার মধ্যে 42টা বিজেপি বা এনডিএ অ্যালায়েন্স পাবে। কে কতটা পাবে তা তো অবশ্যই 4 জুন আমরা দেখতে পাবো, কিন্তু আরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের আরো একটি চিত্র আপনাদের আমরা দেখাতে চাইব। পশ্চিমবঙ্গে লকেট চ্যাটার্জির কথা আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল বলছেন কিছুক্ষণ আগে। লকেট চ্যাটার্জিকে দেখে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা চন্দননগর বিধানসভার অন্তর্গত 178 নম্বর বুথে ছাপ্পা ভোট হচ্ছে বলে খবর পেয়েছিলেন লকেট চ্যাটার্জি, এবং সেই খবর পেয়ে সেখানে উনি ছুটে যান এবং বেঙ্গল পুলিশের সঙ্গে ওনার বচসা বাঁধে এবং বুথের মধ্যে পাহারা দিচ্ছিলেন বেঙ্গল পুলিশ। উনি তখন জানতে চান পুলিশ কেন ভেতরে, এবং সেই পুলিশকে উনি বুথের ভেতর থেকে বের করে আনেন। তা দেখে লকেট চ্যাটার্জিকে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান তোলে এবং তার সঙ্গে কালো পতাকা দেখানো হয়, ওনাকে দেখে অন্যান্য অঙ্গিভঙ্গি করা হয় এবং তার বিনিময়ে বিজেপি কর্মী সমর্থকরাও জয় শ্রীরাম বলে স্লোগান তোলেন সেখানে, এমনটা অভিযোগ পাওয়া যায়। উত্তপ্ত হয় পরিবেশ। চন্দননগর বিধানসভার অন্তর্গত 178 নম্বর বুথে ছাপ্পা ভোটের অভিযোগে লকেট চ্যাটার্জি সেখানে পৌঁছন এবং ওনাকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। পরিস্থিতি উত্তপ্ত, সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ রয়েছে। আমরা আগের যে 4 দফা ভোট সেখানেও দেখেছি পশ্চিমবঙ্গে সংঘর্ষ এবং বিভিন্নভাবে ভোট সন্ত্রাসের অভিযোগ। আজও প্রায় 1000-এর ওপর বেশি অভিযোগ জমা পড়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং শাসক দলের বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের অতিথিরা যারা রয়েছেন। আজ 5ম দফার ভোট দেখলেন আমির, মহারাষ্ট্রের দিকে নজর ছিল মানুষের, উত্তরপ্রদেশের দিকে নজর ছিল এবং অবশ্যই আমরা যারা ত্রিপুরাতে রয়েছি রাজ্যের মানুষ পশ্চিমবঙ্গের দিকেও নজর রাখে।
কেমন দেখলেন ভোট, কেমন হয়েছে বলে মনে হচ্ছে? দেখুন, আপনার দেওয়াই শতাংশের দিক থেকে যদি আমরা দেখি, আপনি সেখানে বলেছেন যে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে 73% ভোট পড়েছে। তার মানে মানুষ বেরিয়েছে, ভোট দিয়েছে। সেই জায়গায় কয়েকটি ছোটখাটো বিষয় বাদ দিলে এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। মানুষ সেখানে বেরিয়েছে ভোট দেওয়ার জন্য, ভোট দিচ্ছে। কারণ বর্তমানে মানুষ মনস্থির করেছে, একটা দৃঢ় সংকল্পের সঙ্গে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে। প্রচন্ড তাপদাহের মধ্যেও কোনো কোনো জায়গায় রিমঝিম বৃষ্টিও চলছে, সেই জায়গায় সমস্ত কিছু উপেক্ষা করে মানুষ দেশের গণতন্ত্র, আমাদের দেশের সংবিধান, আর সর্বোপরি দেশের যে উন্নয়নের চাকাটা, যেটা গত 10 বছর ধরে ভারতবর্ষের মধ্যে স্তব্ধ হয়ে আছে, সেই চাকাটাকে আবার চালিত করার জন্য দেশের মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে। আপনি যদি লক্ষ্য করবেন, দেখবেন অনেক বৃদ্ধ বয়স্ক মানুষও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেয়, এবং আমরা দেখেছি যে পরিবারের সদস্যরা তাদেরকে এনে ভোট দেওয়াচ্ছে পশ্চিমবঙ্গের মতো জায়গার মধ্যে। কেন দেওয়াচ্ছে? তাদের একটাই পরিকল্পনা, যে এইবার যেন তেন প্রকারে আমাদের দেশ থেকে এই যে একটা অনুন্নয়নকারী সরকার, যে আমাদের দেশের সমস্ত কিছুকে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থের বিনিময়ে পুঁজিপতিদের হাতে দিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে, যেখানে দেশের যুবকদের আজকে আপনি যদি লক্ষ্য করেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, বারবার কেন প্রধানমন্ত্রী বলছে? কারণ তিনি এখন আমাদের দেশের মাথা হচ্ছে নরেন্দ্র মোদী, কারণ উনি হচ্ছে আমাদের দেশের প্রধান। উনি বলেছিলেন বক্তব্যের মাধ্যমে, অস্বীকার করতে পারবে না অম্লান এখানে বসে, উনি বলেছিলেন বছরে 2 কোটি করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমি চাকরির কথা ছেড়ে দিলাম, 2 কোটি করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আপনি হিসাব করুন, যদি 2 কোটি করে চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাহলে আজকের দিনে 20 কোটি আমার দেশের যুবকরা সেখানে কর্মসংস্থান পেত, চাকরি পেত। সেই মুহূর্তে আমাদের রাজ্যের মধ্যেও এই বিজেপি দল বলেছিল তাদের ডকুমেন্টের মধ্যে যে 50,000 করে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আমি কেন যুবকদের কথা বলছি? আমি যুব সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করি। আপনার টিভিতে আমিও যুব সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করি, অম্লানও যুব সম্প্রদায়কে রিপ্রেজেন্ট করে। সেখানে দাঁড়িয়ে উনি বলেছিলেন তো এগুলো করবে, একটা কিছু করা হয়নি। দেশের যুবকদের জন্য উনি কিছু করেননি এখন পর্যন্ত। উনার ভাষণে এই যে দেশের মধ্যে একটা বেকারত্বের আগ্নেয়গিরি আমাদের দেশটাকে যেখানে ছেয়ে রেখেছে, এই বেকারত্বের আগ্নেয়গিরি থেকে, এই বেকারত্বের জ্বালা থেকে আমাদের দেশের যুবকদের কিভাবে উদ্ধার করা যাবে তার কোনো পরিকল্পনা নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেখানেই নির্বাচনী প্রচারে যাচ্ছেন, শুধুমাত্র উনার একটাই পয়েন্ট, হাউ to create a polarization on the name of religious, caste and some other reasons. Other than he doesn't have any plan for the youth of our country. এই জায়গায় আমার আরেকটা কথা বলে আমি শেষ করে দেব। আজকে আমাদের দেশের মধ্যে মোর দেন 60% যা ভোটার সব যুবতী। সেই জায়গায় আমাদের দেশের প্রধানমন্ত্রী উনি বক্তব্যের মধ্যে বলেছিলেন যে আমাদের দেশটাকে যুব শক্তি পরিচালনা করে, আর সেই যুব শক্তির জন্য উনি কিছু ভাববেন না, উনার পরিকল্পনা থাকবে না। তাই দেশের যুবকরা এবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যেন তেন প্রকারে এই যে বেকার বিরোধী একটা সরকার, এই সরকারটা থেকে আমাদের দেশকে মুক্ত করবে। ওকে, অম্লান, ধর্মীয় মেরুকরণের অভিযোগ, যুবকদের জন্য কিছুই করা হয়নি অভিযোগ। হ্যাঁ, সময় তোমার। আমি একটা করে দিচ্ছি। 2024 সালের মে মাসের 13 তারিখে বিজনেস টুডে একটা সার্ভে রিপোর্ট বের করেছিল। আচ্ছা, স্কচ সার্ভে রিপোর্ট। ওটার মধ্যে পরিষ্কার ভাষায় বলেছে 415 মিলিয়ন জবস ক্রিয়েটেড বিটুইন 2014 and 2024. Researchers studied credit-linked interventions and government-led interventions in the period to assess job creation. এটা নিশ্চয়ই বিজনেস টুডের মতো, আমি দেখাতে চাই রাজ্যবাসীকে, বিজনেস টুডে একটা রিপুটেড সংবাদ মাধ্যম, তারা নিশ্চয়ই এমনি স্টাডিটা করেনি। আমি যদি বলতাম মুখে, যদি আমি তথ্য না দিতাম, তাহলে কংগ্রেস বা সিপিএম বরাবরের মতো অভিযোগটা করতো। তাই আজকে আমি ডাটাটা বললাম। তারপর আসছি ধর্মীয় মেরুকরণের বিষয়ে। ওয়াকফ বোর্ডটা কেন বানানো হয়েছিল? মাদ্রাসাগুলো কেন চলে? হিন্দুদের জন্য গুরুকুল কেন নেই? এসবের উত্তর যদি আমি খুঁজতে যাই,
তাহলে 2-3 ঘন্টা সময় সময় ব্যয় হবে। মূলত কংগ্রেস বা সিপিএম বা সমাজবাদী পার্টি বা মূলত বিরোধী দল যারা আছে তাদের একটাই দুঃখ, রাম মন্দির হয়েছে 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখে তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এতে প্রায় 550 বছরের যে রামলালার নিজের ঘরে ফেরার যে অপেক্ষাটা সেটা শেষ হয়েছে এবং তার মাধ্যমে আপামর দেশবাসী প্রচন্ড খুশি হয়েছেন এবং তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য উৎফুল্লিত হয়ে আছেন। এটা দেখে তারা এখন নতুন টার্ম অ্যাড করেছেন ধর্মীয় মেরুকরণ। আমি একটা ছোট্ট একটা হিসাব যদি আমি দিই, না ধর্মীয় মেরুকরণ ধর্ম নিয়ে তো কথা হচ্ছে অম্লান, কথা হচ্ছে যে নির্বাচন শুরু হবার আগে, প্রথম দফা নির্বাচনের আগে যে ইস্যুগুলো ছিল, বিজেপি যে এগুলো কথাগুলো বলছিল, উন্নয়নের নিরিখে আব কি বার 400 পার, বা এই কথাগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু হারিয়ে গেছে বিভিন্ন বড় বড় নেতৃত্বদের কাছ থেকে। আমরা জাতীয় স্তরে যারা নেতৃত্ব রয়েছি তাদের যখন নির্বাচনী বিভিন্ন প্রচার সভায় ওনারা বক্তব্য রাখছেন, সেই কথাগুলো উঠে আসছে না, উঠে আসছে বিভিন্ন ধর্মের ইস্যুগুলো, রাম মন্দিরের ইস্যুগুলো। এখন কথা হচ্ছে সেই জায়গায় যে দেশ যখন ভোট দিচ্ছে, দেশ কিসের নিরিখে ভোট দিচ্ছে, আপনারা কিসের নিরিখে ভোট চাইছেন, সে প্রথম দফায় হোক কিংবা পঞ্চম দফায় হোক, বা এখনো 2টো দফা বাকি রয়েছে, আপনারা কিসের নিরিখে ভোট চাইছেন? আমাদের এজেন্ডা বরাবরের মতোই ক্লিয়ার। যারা আমাদেরকে ভোট দিচ্ছেন, বিগত দিনে যারা আমাদের ভোট দিয়েছেন, তারা ডেভেলপমেন্ট চাইতেন। এখনো আমাদেরকে যারা ভোট দিচ্ছেন, যে বিপুল পরিমাণে, বিপুল সংখ্যায় আমরা 2024 সালের লোকসভা নির্বাচনে জুনের 4 তারিখে রেজাল্ট আসলে আপনারা দেখবেন বিপুল সংখ্যায় আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন সরকারটা গঠন করব, দেশের মানুষ, রাজ্যের মানুষ তারা ডেভেলপমেন্টের জন্য ভোট দিয়েছেন। কি ডেভেলপমেন্ট? সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের যে আমরা কর্মকাণ্ড চালিয়েছি। বিগত দিনে আমরা দেখতাম যে জলের জন্য, সাধারণ জলের জন্য, ঘরের জন্য, পাকা রাস্তার জন্য, বিভিন্ন বেসিক হিউম্যান নিডসের জন্য আন্দোলন করতে হতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের মানুষ তথা দেশের মানুষ ঘর পেয়েছে, জল পেয়েছে, রাস্তাঘাট পেয়েছে, 514 মিলিয়ন জব ক্রিয়েট হয়েছে, বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন। ওই ডেভেলপমেন্টের জন্য মানুষ আমাদেরকে ভোট দিচ্ছেন। তখন রাস্তা অবরোধ করতেও কিন্তু আজ জল এবং রাস্তার জন্য মানুষ ভোটই বয়কট করছে। অম্লান, দেখুন, এটা রাজ্যেও করেছে এবং রাজ্যের বাইরে অন্য জায়গাতেও করেছে। একদম ক্লিয়ার কাট। ওকে, আমি আসছি আপনার কাছে। আমির কিছু বলবেন? আমির, এখানে প্রশ্ন দুটো ছিল। প্রায় 14 কোটি 45 লক্ষ 34,428টা পরিবারে এখনো পর্যন্ত নল সে জল যোজনার লাভবান হয়েছেন। যারা ত্রিপুরা রাজ্যে এবার ভোট বয়কট করেছিলেন অম্লান, আমাদের রাজ্যের কোন একটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোন একটি বুথের গোটা গ্রাম, গোটা এলাকাবাসী যারা ভোট দেননি, ওনারা কিন্তু জল এবং রাস্তার দাবিতে ভোট দেননি। ওনাদের পর এই 14 কোটির মধ্যে ওনারা ছিলেন না, এটা বাস্তব। আমির, দেখো, আমার ছোট ভাই অম্লান এখানে একটা জাতীয় স্তরের পেপারের একটা প্রসঙ্গ টেনে এনে উনি বলেছেন যে আমাদের দেশের মধ্যে এই বিজেপি সরকার গত 10 বছরে 4.5 মিলিয়ন, দ্যাট মিনস 4 কোটি 15 লক্ষ জব ক্রিয়েট করেছে। 4 কোটি 15 লক্ষ, সেখান থেকে 4 কোটি 514 মিলিয়ন, ঠিক আছে, তার মানে 5 কোটির অধিক, ঠিক আছে, 5 কোটির অধিক, সেখানে 5 কোটির উপরে। সেখানে আমি বলবো যদি অতগুলো চাকরি জব ক্রিয়েট হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এই ভারতের ভূখণ্ডের মধ্যে আমরাও তো আছি, ত্রিপুরা আছে, সেখানে 29টি রাজ্য আছে আর বর্তমানে 8টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। সেই জায়গা থেকে কি এই 5 কোটি 15 লক্ষের মধ্যে কি 5 লক্ষ চাকরি আমাদের রাজ্যের বেকারদের কপালে জুটলো না? শুধুমাত্র একটা পেপারের এখানে উদাহরণ দিতে গিয়ে উনি যে সংখ্যাটা বললেন 5 কোটি 15 লক্ষ, এটা কিন্তু জাস্ট কথা বলার জন্য বলতো না। তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি উনার কাছ থেকেই জানতে চাই, এই 5 কোটি 15 লক্ষের মধ্যে কত লক্ষ, কোটি ছেড়ে দেন,
কত লক্ষ চাকরি, কত হাজার চাকরি আমাদের রাজ্যের ছেলে মেয়েদেরকে দেওয়া হয়েছে। ওনারা তো বলেছিলেন বছরে 50,000 করে চাকরি দেবে, ওনারা বলেছিলেন তো এই রাজ্যের বেকার সমস্যা দূরীকরণ করবে। আজকে উনি এখানে বসে এই টিভির সামনে বলে যাচ্ছেন, রাজ্যের মানুষকে সাক্ষী রেখে বলে যাচ্ছেন দেশের মধ্যে 5,15,00,000 চাকরি দিয়েছে। তাহলে এই দেশের মানুষের মধ্যে কি আমাদের রাজ্যের না মাঝখানে ভাই ডোন্ট ইন্টারাপ্ট মি, ডোন্ট ইন্টারাপ্ট মি, আই ক্যান ইন্টারাপ্ট ইউ বাট আই উইল নট ডু দ্যাট, I will not do that. No, no, yes. I am politely appealing to you, brother, don't interrupt me while I am speaking. I will never interrupt you while let us continue, yes, please. যেটা আমি বলছিলাম যে এই 5,15,00,000 মধ্যে 50,000 চাকরি আমাদের রাজ্যের ছেলে মেয়েদের কপালে কটা এসছে এটাই প্রশ্ন। আমি প্রশ্ন উত্তরটা খুঁজে নি এটাই জানার ছিল। এখানে আমরা কোন মানে রাজ্যের কি কোনো হিসাব আছে এখানে? আমি প্রথমেই বলেছি 514 million jobs created between 2014 to 2024. ওকে, এখানে শুধুমাত্র সরকারি চাকরির কথা কিন্তু বলা হয়নি, এটা মনে রাখতে না। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্রিয়েটেড? এখানে ক্রিয়েটেড বলতে আমরা কি বুঝছি? মানে চাকরি তৈরি করা হয়েছে বা কিছু, কিন্তু চাকরিগুলো কি জব গ্যারান্টিড বা জব কি দেওয়া হয়েছে এখানে? আত্মনির্ভর যোজনার মাধ্যমে বা আত্মনির্ভর ভারতের মাধ্যমে এখনো পর্যন্ত স্টার্টআপের সংখ্যা ভারতবর্ষে কত, বিগত দিনে কত ছিল? 350 ছিল 2014 পর্যন্ত। ওকে, এখন পর্যন্ত 1,17,287টা স্টার্টআপ আছে রাজ্যের কোনো হিসাব আপনার কাছে আছে কিনা? তার মধ্যে ত্রিপুরাতে এখনো পর্যন্ত বিভিন্ন ব্যাংক বা টিআইডিসি থেকে এখনো পর্যন্ত লোন ডিসবার্স করা হয়েছে, সেই সংখ্যাটা কিন্তু 621 কোটি টাকা। আচ্ছা, ওকে, আমরা আসব। টাকাটা কোথায় গেছে? এই টাকাটা রাজ্যের যুবরা ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করছেন, পাশাপাশি ওই ব্যবসাটা চালাতে গিয়ে যে কোনো অন্য লোকেদের নিজের অন্য কোনো কাজ করছেন, আত্মনির্ভর করছেন, ঠিক আছে, অন্যদের করছেন। কিন্তু এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাজ্যের যুবরা, আমরা জাতীয় স্তরের কথা এই মুহূর্তে এখানে নাই বা বললাম বা নাই বা আলোচনা করলাম, রাজ্যের যুবরা কতটা বিভিন্ন আত্মনির্ভর হয়েছেন বা জব পেয়েছেন, যে জবগুলো ক্রিয়েটেড হয়েছে। এখানে বলা হচ্ছে যে 5.14 মিলিয়ন জব ক্রিয়েট হয়েছে, তার মধ্যে রাজ্যের শেয়ার কতটা, সেটা সবচেয়ে ভালো বলতে পারবে রাজ্যের যুবরা। আমরা আসবো আপনাদের কাছে আরেকবার, কিন্তু তার আগে আমরা একটু চলে যাবো এই মুহূর্তে নদিয়ায় কল্যাণী বিধানসভার গয়েশপুরে 245 নম্বর বুথে। সেখান থেকে খবর আসছে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জের অভিযোগ। এখন কথা হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বুথ জ্যাম করেছে বলে অভিযোগ করে, এবং সেখানে সেই বুথ জ্যামের কারণে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত নদিয়ার কল্যাণী বিধানসভার গয়েশপুরে 245 নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করেছে বলে জানা যায়। অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বুথ জ্যাম করেছিল, এবং সেই বুথ জ্যাম করাতে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে, এবং সেই লাঠিচার্জের ফলে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা, এবং সেখানে ওনারা পথ অবরোধ পর্যন্ত করে। এবং এটাতে এই অতর্কিত ওনাদের অভিযোগ যে ওনারা কয়েকজন মিলে এলাকাতেই বসে ছিলেন, সেখানে অতর্কিতভাবে একজন পুলিশ আধিকারিক এবং বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের উপর হামলা চালায় এবং লাঠিচার্জ করে, এমনটাই অভিযোগ ওনারা করেছেন। এবং তারপর সেই লাঠিচার্জের পর ওনারা সেখানে কিন্তু একটা গণবিক্ষোভ দেখা দেয়। সেখানে তৃণমূল কংগ্রেস সমর্থকরা সেই বিক্ষোভে সামিল হয়, রাস্তা অবরোধ করে এবং কেন্দ্রীয় বাহিনীর প্রতি ওনাদের বিক্ষোভ দেখাতে শুরু করেন, এবং পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস সমর্থকরা সেই বিক্ষোভ তুলে নেন বলে খবর। উত্তপ্ত বনগাঁ লোকসভা কেন্দ্র, নদিয়া কল্যাণী বিধানসভার গয়েশপুরের 245 নম্বর বুথের। এই মুহূর্তে বনগাঁর বিজেপি প্রার্থী, সেই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, উনি কিন্তু যারা আহত হয়েছেন, বিজেপির যারা কর্মী সমর্থকরা নানান সংঘর্ষে, সেখানে ভোট সংঘর্ষে যারা বা সন্ত্রাসে যারা আহত হয়েছেন, ওনাদের দেখার জন্য ওনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন এবং গিয়ে ওনাদের খোঁজ খবর নিচ্ছেন। চলুন আমরা দেখি সেই চিত্র। এখানে কত নম্বর বুথ এটা? 245। কি হয়েছে ঘটনা?
এখানে কত নম্বর বুথ এটা? 245। কি হয়েছে ঘটনা? 47। আমরা এখানে ক্লাবের সব লোকরা বসা ছিল। পাড়ার এটা আমার বাড়ির সামনেই আমি বসে আছি। হঠাৎ করে প্রশাসন ঢুকে সিআরপিএফরা বাজেভাবে অকথ্যভাবে লোকদের উপরে লাঠিচার্জ করলো, আমার উপরেও লাঠিচার্জ করলো। কোনো কারণ ছাড়া? কিছুই কারণ না, কিচ্ছু কারণ না। আপনারা খোঁজ নিন, এখানে আরো পাবলিক আছে, লোক আছে, সবাইকে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করুন। আর যেসব ভাষায় সিআরপিএফ কথা বলছে, যেসব ভাষা এখানে ইউজ করছে, যেভাবে নির্মমভাবে লাঠি চার্জ করলো সাধারণ মানুষ। ভোট তো শান্তিপূর্ণভাবে হচ্ছে। একদম, আপনারা মিডিয়া সবাই দেখুন না, আপনারা মিডিয়ারা আছেন তো। বয়সপুরের প্রত্যেকটা ওয়ার্ডে কোনো জায়গায় কোনো রকম অশান্তি নেই, কিচ্ছু নেই। সিআরপিএফ ইনটেনশনালি, জানি না তারা কিসের জন্য, তাদের প্ররোচনায় পড়ে আজকে এইটা করলো। হঠাৎ লাঠিচার্জ কেন করলো? কেন করলো সেটা সিআরপিএফদের জিজ্ঞেস করুন আপনারা। আমরা তো চাইছি আপনারা সাংবাদিকরা সিআরপিএফদের জিজ্ঞেস করুন। মানে এটা কি আপনারা টেন্টে ছিলেন না অন্য কোথাও? আমরা এখানে বসা, আমার বাড়ির সামনে বসা, এই তো আমার বাড়ি। হঠাৎ করে আপনাদের চড়া হলো। আপনারা শুনলেন সেখানে তৃণমূল কর্মী সমর্থকরা কি অভিযোগ করছেন, কি অভিযোগ করলেন, এবং অভিযোগের তীর কেন্দ্রীয় বাহিনীর ওপর, এবং ওনাদের অভিযোগ যে একজন পুলিশ আধিকারিক এবং বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তাদের উপর অতর্কিত হামলা চালায়। ওনারা নিজেদের বাড়ির সামনে বসেছিলেন। এবং এই মুহূর্তে চিত্র দেখাবো আপনাদের। শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী, উনি কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা যারা আহত হয়েছেন নানান সংঘর্ষে তাদের বাড়িতে গেছেন, এবং উনি কি বলছেন এই মুহূর্তে কথা বলছেন কর্মী সমর্থকদের সাথে, সেই চিত্র আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। যে এখানে টিএমসির মাধ্যমে উগ্রপন্থী পয়দা হচ্ছে, যে কোনোভাবেই এদেরকে দমন করা উচিত, নালে দেশের জন্য দশের জন্য এরা খারাপ। শুধু ভোট নয়, এখানে বিভিন্ন টাইপের দুর্নীতি, বিভিন্ন টাইপের যে পাচার, এই লোকগুলোর মাধ্যমেই সংগঠিত হয়, যারা একত্রিত হয়ে আজকে এদের উপরে অ্যাটাক করেছে। আমি ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে কৌশল, এই নীতিকে, এবং স্থানীয় কিছু কিছু নেতা আছে, আমি এখন নাম বলবো না, তাদের প্রতিও আগামী দিনে অ্যাকশন নেওয়া হবে। এরা কমিটেড বিজেপি ভোটার বলে এদের উপরে এই আক্রোশ এরা বলছে, এবং মহিলারা ওকে, কমিটেড ভোটার বলে আক্রোশ, এমনটাই জানা যাচ্ছে, এমনটাই অভিযোগ করছেন। এবং উনি বলছেন যে যারা এখানে তৃণমূল কর্মী সমর্থক, ওনারা পাচার বাণিজ্যের সঙ্গে যুক্ত, ধিক্কার জানাচ্ছেন এমন যে নীতি যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো নিয়েছেন, এবং আগামী দিনে যারা এই ধরনের কাজ করছেন তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আমাদের সঙ্গে আমাদের আজ দুজন অতিথি রয়েছেন। আমির হোসেন রয়েছেন প্রদেশ কংগ্রেসের যুব নেতৃত্ব, এবং প্রদেশ বিজেপি যুব নেতৃত্ব অম্লান মুখার্জি রয়েছেন। অম্লান, অনুষ্ঠানে খুব বেশি সময় নেই, এবং আলোচনা অবশ্য যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনকে ঘিরে চলছে পঞ্চম দফার ভোট, আর চারিদিকে ভোটের আবহ, অনেক খবর উঠে আসছে আমাদের কাছে, তা অবশ্যই আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি। কিছু কিছু বিষয় জানার ছিল, যে এগুলো হয়তো সময়ের অভাবে সবগুলো জানা যাবে না। তবে প্রথম 1, 2, 3 দফা ভোটের পর শোনা গেছিল যে আইএনডিআই মঞ্চ এগিয়ে আছে, এরকম একটা প্রচার বা গুঞ্জন শোনা যাচ্ছিল। এবং আজ পঞ্চম দফার পর কি মনে হচ্ছে? আজ পঞ্চম দফায় গো বলয়ে ভোট হচ্ছে সেখানে, এবং আজকে যে আবার সেই জায়গায় আছি যে 49টা আসনের মধ্যে 32টা আসনই বিজেপি পেয়েছিল। এবার এই মুহূর্তে 400 পারটা কতটা সহজ মনে হচ্ছে বিজেপির কাছে? দেখো দীপেন্দর, আমি যখন 514 মিলিয়ন জব ক্রিয়েশনের কথা বলেছিলাম, রাজ্যের ব্যাপারে কথা উঠে এসেছিল। তো সরকারি চাকরির যদি আমি হিসেব দিই, 2023 সাল পর্যন্ত, 2023 সালের মানে বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত দিচ্ছি, তারপরটা এখনো একুরেট ফিগারটা আমাদের কাছে আসেনি। 2018 থেকে 2023 পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে চাকরির সংখ্যাটা ছিল 24,033 জন, যাদের চাকরি দিয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে একুরেট আমি বলে দিচ্ছি, 2023 পর্যন্ত কবে থেকে? 2018 থেকে? 2018 আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে 2023 5 বছরে। 5 বছরে। এর মধ্যে ডাইন হার্নেস 1,329টা, স্থায়ী বেতনে 17,687 জন, আউটসোর্সিং 5,879 জন,
জেআরবিটি প্রায় 5,000, স্পেশাল এক্সিকিউটিভ পদে যেটা নিয়োগ হবে, মানে সব মিলিয়ে আমি বলছি, আর টোটাল জব মানে যেটা চাকরির সংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 41,949টা। এটা রাজ্যের হিসাবটা আমি দিলাম 2023 সাল পর্যন্ত, যেটা তুমি আমায় বলছিলে যে রাজ্যের হিসাবটা কি আছে নাকি। ওকে, ঠিক আছে, আমি তাহলে বাকি প্রশ্নটা 400 পারের প্রশ্নটা পরে আসি। আমি রাজ্যের এই হিসেবে আমির কি বক্তব্য? আমির 24,000, তাও এর মধ্যে 2 বছর যে কোভিড, 2 বছর কোভিড গেছে, ঠিক আছে, এটা আমরা জানি, এটা নতুন করে আর এখন সময় নষ্ট করে লাভ নেই, তো কোভিড গেছে। আমির দেখুন, উনি প্রথমে 400 পারের কোশ্চেনের আনসার, না 400 পারে আমি আসছি পরে, আমি রাজ্যের বেকারদের কথা বলছেন, বেকারদের রাজ্যের এখানে চাকরি, বেকার না, চাকরির হিসাব দিয়েছে, চাকরির হিসাব দিয়েছে। এটা কত 2023 অবধি, 2018 থেকে 2023, 2018 থেকে 2023 অবধি উনি বলেছেন প্রায় 24,000 চাকরি দেওয়া হয়েছে রাজ্যের। তার মানে 18, 19, 20, 21, 22, 23 এই সময়ের 5 বছরের মধ্যে। আপনারা সংবাদ জগতে আছেন, আপনাদের টিভির পর্দায় আমরা দেখেছিলাম যে আমাদের রাজ্যের প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী, বর্তমানে উনি বিদ্যুৎ মন্ত্রী, উনি একটা সংখ্যা দিয়েছিলেন। পরবর্তী সময়ে যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হয়েছেন, উনি উনার দেওয়া তথ্যটার কথা বলছেন, উনি আরেকটা সংখ্যা প্রদান করেছিল। উভয়ের দেওয়া সংখ্যার মধ্যে আকাশ পাতাল ব্যবধান ছিল। ঠিক আছে, সময় স্বল্পতার কারণে আমি ওইদিকে বিস্তারিত যাচ্ছি না। এখন আমার জানার বিষয়, এই যে 18 থেকে 2023 মধ্যে যে চাকরিগুলো প্রদান করা হয়েছে, এতগুলো চাকরি যদি এই স্বল্প সময়ের মধ্যে দিয়ে থাকে ওনারা, আমার ওনার কাছে প্রশ্ন, আমরা তো রোজ দিন টিভিতে দেখি, পত্রিকায় পড়ি, চাকরির ইন্টারভিউর যে নোটিফিকেশন গুলো, এগুলো কোথায় দেওয়া হয়েছে? আপনি তো নিজেই এই মিডিয়ার মাধ্যমে দীর্ঘদিন, আপনি সিনিয়র একজন, আপনারাই আলোচনা করেন, আপনাদের মাধ্যমে আমরা দেখি। শুধুমাত্র কথা বলার জন্য বলছি না, ফ্যাক্টে কথা বলতে হবে। তাও এই চাকরির নিয়োগ প্রক্রিয়াগুলি তো নোটিফিকেশনের মাধ্যমে বের হয়। রাজ্যের যুবকরা, বেকাররা সেখানে নোটিফিকেশন পড়ে সেখানে তারা তাদের প্রস্তুতি নেয়। যদি 24,000-এর অধিক চাকরি দেওয়া হয়, তাহলে কোন কোন দপ্তরে চাকরিগুলো দিয়েছেন এবং সবগুলো নোটিফিকেশন কবে জারি করেছেন? এর মাঝখানে আবার ইলেকশনও গিয়েছে, নির্বাচনও গিয়েছে। হ্যাঁ, আমি বলছি না একেবারে দেয়নি, দিয়েছে। তবে উনি যে সংখ্যাটা বলেছেন, এটার থেকে উনি বলেছেন 24,000 পর্যন্ত নেই। কারণ এটা আমার কথা বলছি না, রতনলাল নাথের দেওয়ার কথা এবং আমাদের যিনি তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী, ওনার দেওয়ার তথ্যের ফারাকের মানে আপনি সংশয় প্রকাশ করছেন 24,000 চাকরি দেওয়া হয়নি। ওকে, অম্লান কিছু বলবেন আপনি এই বিষয় নিয়ে? খুব তাড়াতাড়ি বলতে হবে, আমার সময় ফুরিয়ে গেছে। দেখুন, আমরা বিগত দিনে মানুষের জন্য রাজনীতিটা করে এসেছি, মানুষের শিক্ষা স্বাস্থ্যের উন্নতির জন্য রাজনীতিটা করেছি। তথ্য বিকৃতির অভিযোগ করছে, আপনি শর্টকাটে বলুন, তথ্য বিকৃতির অভিযোগ করছে এখানে। রাজ্যের মানুষ যদি এতটাই বোকা হতো, যেটা কংগ্রেস এবং সিপিএম মনে করে থাকে, আমি তথ্যটা 2023 সালের বিধানসভা নির্বাচনের আগেরটা দিয়েছি। আচ্ছা, এখন মানে 5 বছরে আমরা কতটা করেছি। যদি আমরা 5 বছরে এতটা সরকারি চাকরি না দিতাম, তাহলে রাজ্যের মানুষ কি আমাদের পুনরায় দ্বিতীয়বারের জন্য সরকারের ক্ষমতায় আনতো? ওকে, আমরা সেই বিতর্ক চলতেই থাকবে যদি এইভাবে আমরা করতে থাকি। আর দর্শকরা বা যারা রাজ্যের যুবরা আছেন, ওনারা ভালো বলতে পারবেন চাকরির বিষয়টা, কারণ ওনারা খোঁজ রাখেন পাড়াতে কার কোথায় চাকরি হয়েছে, কিভাবে হয়েছে। আমরা 400 পারের কথাতে আসি। অম্লান যেহেতু প্রথমবার জবাব দেয়নি, অম্লানের কাছে পরের বার আসবো। আমি 400 পার কতটা সহজ মনে হচ্ছে? আমি 400 বার নিয়ে বলছি। বলার পূর্বে অম্লান একটা কথা সুন্দর বলেছে যে ওনারা শিক্ষা, স্বাস্থ্য, ছাত্রছাত্রীদের হয়ে ওনারা কাজ করেন। আমি আজকে আপনার এই স্টুডিওর মধ্যে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ছাত্ররা হচ্ছে দেশের ভবিষ্যৎ, এই দেশের মেরুদণ্ড। আমাদের রাজ্যের মধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প চূড়ান্তভাবে ব্যর্থ। রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজকের দিনে অন্ধকারচ্ছন্ন। বেকাররা হাহাকার করে ঘুরছে, বেকার যন্ত্রণায় ছটফট করছে, চাকরি নেই। এই রাজ্যের দিকে দিকে গ্রাম পাহাড়ে বিদ্যুৎ মন্ত্রী আজকে যিনি বারবার সাংবাদিকদের অপমান করছেন, তির্যক ভাষায়, কদর্য ভাষায় ওনাদেরকে হেহ করার চেষ্টা করছেন, ওনার নেতৃত্বাধীন আজকে গ্রাম পাহাড় অন্ধকারময়, বিদ্যুৎ নেই সেখানে। আমি আরো বলতে চাই, এই আমাদের রাজ্যের মধ্যে উনি যেটা বলছেন যে মানুষের হয়ে রাজনীতিটা করে, আপনার এই স্টুডিওতে বসে এখানে বলে যাই, কৈলাসহর থেকে উদয়পুর, উদয়পুর থেকে প্রতাপগড়, রাজ্যের চারোদিকে নারীরা আজ বারংবার গণধর্ষণের শিকার হচ্ছে এবং তাদের উপর অত্যাচার করা হচ্ছে, তাদের খুন করা হচ্ছে। দুদিন পূর্বে কৈলাসহর একটা নারীকে
কেটে হত্যা করা হয়েছে, আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করছি না এই মুহূর্তে। না এটা জানার দরকার। ওকে, আপনি বলছেন তো, কিন্তু বিস্তারিত আলোচনা করার সময় নেই আমার কাছে। বিজেপির শাসনে শিক্ষা, স্বাস্থ্য, জনগণের যে সামান্য পরিষেবা সরকারের দেওয়ার কথা এটা পর্যন্ত দিচ্ছে না। কিন্তু মিডিয়ার মাধ্যমে কিংবা উনাদের যে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে উনারা এমন ভাবে প্রমাণ করে যে দেশের মানুষ তিল থেকে আজকাল তাল তৈরি করা শিখে গেছে। আর যেটা 400 পারের কথা বলছেন, এটাই ছিল আপনার মূলত কোশ্চেন, আজকের প্রশ্ন। 400 পারের কথা বলছেন, 400 যে পার একটা মুখরোচক স্লোগানের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায় করার চেষ্টা ছাড়া এটা আর কিছুই না। 400 পার কিভাবে পাবে? 400 পার কিভাবে পাবে? যে তারা গুজরাটের মধ্যে 26 পেয়েছিল, ঠিক আছে, 27টা করতে পারবে না। দিল্লিতে 7 পেয়েছিল, 9টা করতে পারবে না। সেখানে আমরা দেখেছি উত্তরপ্রদেশে তারা মোর দেন 65 পেয়েছিল, এখানে তারা 80টা থেকে 90টা করতে পারবে না। সাউথ ছেড়ে দিলাম, সাউথে তারা যেটা ছিল কর্ণাটক, সেখানেও আজকে তাদের সরকার নেই, মানে এখানেও পাচ্ছে না। সর্বোপরি আজকে যদি আমরা ওই সিটগুলো থেকে আমরা যদি ওই সিটগুলো থেকে 5টা 10টা করে কমিয়ে আনি, তাহলেও তারা নিচে চলে আসছে, 200-এর অধিকের নিচে চলে আসে। সেই জায়গায় তারা বলছে 400 বার। এই 400 বার আর একটা মিনিট, এই 400 বার যদি বাস্তবে মোদিকে এবং বিজেপি দলকে পেতে হয়, তাহলে তাদেরকে নেপাল, আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে নির্বাচনে দাঁড়াতে হবে। ওকে আমির, অম্লান, 400 পার কতটা সহজ বলে মনে হচ্ছে? দেখুন, 2014 সালের লোকসভা নির্বাচনে যখন আমরা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিলাম, তখনও কংগ্রেস সন্দিহান ছিল যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। 2019 সালের লোকসভা নির্বাচনে আমরা আবকি বার 300 পারের স্লোগান দিয়েছিলাম। কংগ্রেস বলেছিল এটা নাকি অবাস্তব, দিবাস্বপ্ন, অলীক কল্পনা। 303 পেয়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একা 370 এবং এনডিএ 400 পার হতে যাচ্ছে। এটা কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্স, যেটা বিভিন্ন রাজনৈতিক দলের তাদের আপকামিং যে ভবিষ্যৎগুলো আছে, ছেলে মেয়ে ভাইপোদের বাঁচানোর জন্য, মানে সময়ের তাগিদে যে জোটটা হয়েছে, যে ভোট হয়েছে, তারা এখনো বুঝতেই পারছে না বিগত দিনের মতোই, বিগত দুটো লোকসভা নির্বাচনের মতোই এবারও তারা দেশের মানুষের কাছে পুনরায় প্রত্যাখ্যাত হতে যাচ্ছেন। এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যদিও খুব বেশি বিস্তারিত আলোচনা করতে পারিনি, যেহেতু যুবদের অনেকগুলো ইস্যু ছিল আলোচনা করার জন্য, কিন্তু আজ পঞ্চম দফার ভোট চলছে এবং যেহেতু ভোট চলছে, ভোটকে নিয়ে এবং জাতীয় স্তরে যে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে কথা হচ্ছে, আমরা সেই বিষয়টিতেই আপনাদের আলোকপাত চাইলাম। ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। আমি ধন্যবাদ, অম্লান ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা আজ নিউজ ভ্যানগার্ডের সকাল থেকে কিন্তু আপনাদের পঞ্চম দফার যে নির্বাচন, সেই নির্বাচনের নানান দিক আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন ইস্যু নিয়ে জানিয়ে এই মুহূর্তে প্রচার চলছে, বিভিন্ন ইস্যু নিয়ে প্রচার চলছে এবং ভোটের দিন যে ধরনের সংঘর্ষ হচ্ছে তা কিন্তু শুধুমাত্র আমরা পশ্চিমবঙ্গেই দেখতে পাচ্ছি। গোটা দেশে ভোট হচ্ছে একরকম, কাশ্মীরের ভোট হচ্ছে একরকম, সেখানেও কিন্তু সন্ত্রাসবিহীন ভোট হচ্ছে, নিরুত্তাপ ভোট হচ্ছে। কোথাও বেশি ভোট পড়ছে, কোথাও কম ভোট পড়ছে, কিন্তু পশ্চিমবঙ্গের চিত্রটা গোটা দেশ থেকেই আলাদা। তাহলে নির্বাচন কমিশন কি শান্তিপূর্ণ ভোট করতে ব্যর্থ পশ্চিমবঙ্গে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্ন আমরা আগামী দিনেও রাখবো। কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।